প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে নিয়মিত আলোচনার আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, মৌলভীবাজারের আস্তানায় 7-8 জঙ্গির ছিন্ন ভিন্ন লাশ। জঙ্গিরা আত্মঘাতী হয়েছে মনিরুল। বিমানবন্দরের সামনে বিস্ফোরিত বোমার সঙ্গে বোমার সাদৃশ্য। ড্রোন দিয়ে বিস্ফোরক শনাক্ত। আরেক আস্তানায় অভিযান আজ। বাংলাদেশ প্রতিদিন, দিনে অভিযোগ, রাতে সাক্কু জয়ী। বিকালে কারচুপির কথা বললেন রিজভী। নিরপেক্ষতার দাবি হানিফের। এসবিসিসিআই নির্বাচনের বাধা কাটল। সকালের খবর, বিচার বহির্ভূত হত্যা ও গুমের উচ্চহারে জাতিসংঘের উদ্বেগ। যায় যায় দিন, বনানীতে বোমা বিস্ফোরণ ভেবে যা হলো। ভোরের কাগজ, সুরঞ্জিতের আসনে জয়া সেনের বিজয়। আমাদের অর্থনীতি, বিচ্ছিন্ন দু একটি ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে সিইসি। দৈনিক দিনকাল, কুমিল্লা সিটি কর্পোরেশনে বিএনপির সাক্কু জয়ী। দৈনিক সংগ্রাম, ডাক্তার তাহের সহ নেতৃবৃন্দের অভিনন্দন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত সমর্থিত 4 কাউন্সিলর বিজয়ী। দৈনিক করতোয়া, মেডিকেল শিক্ষার্থীদের বেতন 5 গুণ বাড়বে অর্থমন্ত্রী। দ্য ইন্ডিপেন্ডেন্ট, 8 killed in মৌলভীবাজার militant den. The Financial Express, বাংলাদেশ টার্মস অফ ট্রেড ট্রেল গ্লোবাল প্রাইসিং ট্রেন্ড। সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। তো প্রধান শিরোনাম যেটি চোখে পড়ে সেটি হচ্ছে অভিন্নভাবেই মৌলভীবাজারে জঙ্গি আস্তানায়, নাসিরপুরে জঙ্গি আস্তানায় যে অভিযান হয়েছিল সেই বিষয়, এবং এখানে উল্লেখ করা হয়েছে যে 7-8টি মৃতদেহ সেখানে পাওয়া গেছে। সেটা তো আমরা আসলে গত কয়েকদিন ধরেই প্রেসে এটা ছিল, তো এই প্রথম একটা অফিসিয়াল ব্যাখ্যা আমরা পেলাম। তো এখন এটা তো মানে আরো অপেক্ষা করতে হবে যে এই বিষয়ে এই জঙ্গিরা কারা, এদের পরিচয় কি, এগুলো তো ডিএনএ টেস্ট, নানা ধরনের টেস্টের মধ্য দিয়ে এদের শনাক্তকরণ প্রক্রিয়াটা এখন অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই প্রথম হয়তো আমাদের দেশে একটা ঘটনায় যে এত উল্লেখযোগ্য সংখ্যক আত্মঘাতী জঙ্গিরা, পুলিশ যা বলছে যে আত্মঘাতী হয়েছে সেটা অংশ নিয়েছে। এখন এটা দেখার বিষয় যে এটা তো একটা প্রাথমিক ধারণা, তো এটা হয়তো আরো যাচাই বাছাই স্ক্রুটিনি চলবে। তবে এটা উদ্বেগজনক যে এটা নির্দেশ করে বা আমাদের এটা এখন ভাবনার বিষয় যে আমাদের সমাজে এই আত্মঘাতীদের সংখ্যা এটা আসলে কি মাত্রায় রয়েছে, বা যারা এই বিষয়টি, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল টেরোরিজম এক্সপার্টরা বিশ্বজুড়েই একটা কথা তারা বলে আসছিলেন যে লোন উলফ শব্দটা ব্যবহার করা হয়, অর্থাৎ এরা খুব বেশি অর্গানাইজড ফর্মে থাকে না, যে খুব এক জায়গায় অনেক দিন ধরে একটা নেটওয়ার্ক গড়ে তোলা, সেটার অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে একজনের সঙ্গে একজনের মানে যোগসাজশ করে তারপর একটা পরিকল্পনায় যায়, ব্যাপারটা তা নয়। এটা খুব দ্রুত সময়ের মধ্যে একজন ব্যক্তি রাতারাতি একাই দেখা যায় কি বড় একটা যেটা লন্ডনে যেটা ঘটেছে, যে সেটা হচ্ছে যে সে এই যে 82 সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটিয়েছে। এখন সেটা কেন করেছিল সেটা জানা যাচ্ছে না, কারণ সেই বিষয়ে সে কিছু বলে যায়নি। তো এখন এই যে কিন্তু আইএস দাবি করেছে, তো এই জায়গাগুলোতে আমাদের এটা একটা বাড়তি আরেকটা উদ্বেগের জায়গা, যেটা আমাদের খুব দেখার বিষয়। কারণ এর আগে একটা ওয়াশিংটন ভিত্তিক পিউ রিসার্চ ফাউন্ডেশন, তারা ধরুন আপনার 2-3 বছর আগে হবে, তারা একটা জরিপ করেছিল। সেই সমীক্ষাটায় তখন এটা নিয়ে একটা আর্টিকেল লিখেছিলাম, এবং আমি আমার আর্টিকেলটা লেখার পরে অনেকে কিন্তু খুব ভ্যালিডলি এই প্রশ্নটা তুলেছিল যে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এটা কি হতে পারে, একটা কোশ্চেন, বড় একটা কোশ্চেন উঠেছিল। কারণ সেই জরিপে দেখা গিয়েছিল যে যেসব প্রশ্নকর্তার কাছে এই প্রশ্নটা চাওয়া হয়েছিল যে সুইসাইড অর্থাৎ এই উদ্দেশ্য সাধনে যারা আত্মঘাতী হামলা চালায় তাদের প্রতি সমর্থনের
টা আপনি কিভাবে দেখেন? তো সেই সমর্থন দেয়াটা মানে অর্থাৎ এই প্রক্রিয়াটাকে সাপোর্ট করে এটাই দেখা গেছে যে বাংলাদেশে এই উত্তরদাতাদের সংখ্যা আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, টার্কি, আপনার লেবানন, এই সব জায়গাগুলোর চেয়ে ওই জরিপে দাবি করেছিল তখন কিন্তু এই সব আমাদের কোনো আত্মঘাতী বোমা হামলা বা এই ধরনের ওই আগে অনেক আগে একটা দুইটা, কিন্তু এরকম ভাবে আর আমাদের এই যে এবারে যেটা হলো বা ওই জরিপের কাছাকাছি সময় এরকমের কোনো জায়গা ছিল না। তখন আমরা এটা খুব অবাক হয়েছিলাম যে এরকমের একটা ফলাফল কিভাবে আসলো। তো এখন এটা আমরা তো এতদিন দেখেন এক একটা করে ডিনামিক চেঞ্জ হচ্ছে একটা জায়গা থেকে একটা আপনার এখন এইটা একটা নিউ ফেজ এবং এটা আমার মনে হয় যে আরেকটা খুবই একটা ক্রিটিক্যাল জায়গার মধ্যে আমরা গিয়েছি, যেখানে আমাদের যারা এই কাউন্টার টেরোরিজম বা ডিরেডিক্যালাইজেশন বা এই যে জঙ্গিবাদদের দমনে যারা কাজ করছেন, আমি মনে করি যে এবারের এই ঘটনাটা একটা নতুন মাত্রা বা নতুন উদ্বেগের একটা জায়গা তৈরি করেছে, যেটা আমাদেরকে আরো বেশি প্রশ্ন, আরো বেশি সতর্কতা, আরো বেশি সামর্থ্য অর্জন এবং যেসব প্রস্তুতিগুলো আমাদের যেগুলো আমরা সেগুলো চেকলিস্ট করে মিলিয়ে নেওয়া যে আসলে কোথায় কোথায় আমাদের গ্যাপগুলো রয়েছে এবং সেগুলো আমরা করছি কিনা, সেই জায়গাগুলো আমার মনে হয় যে আমাদের খুব বেশি ভাবার জন্য বা মানে নীতি নির্ধারকদের জন্য কি উপযুক্ত কলা কৌশল গ্রহণ করা হবে সেই গুরুত্বটা বাড়িয়ে দিয়েছে। শিরোনাম দেখে যদি আজকের দিনটির দিকে আমরা তাকাই তাহলে এরকম রয়েছে যে আরো আরো আস্তানায় অভিযান হবে। আমরা যেমন দেখেছি যে আস্তানার খবর এখানে বলা হয়েছে নাসিরপুর, সেটি মৌলভীবাজার শহর থেকে খানিকটা বাইরে। পৌর এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রাখা হয়েছে, যেটিতে নাসিরনগর শেষে অভিযান চালানোর কথা, এবং কুমিল্লায় আরেকটি বাড়ি ঘিরে রাখা হয়েছিল সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে, যেটিতে শুক্রবারে অভিযান চালানোর কথা বলা হয়েছে। মানে আজ আরো একাধিক অভিযানের সম্ভাবনা রয়েছে, আমরা শিরোনামে দেখতে পাচ্ছি। না, তার মানে হচ্ছে যে এগুলোই তো আমাদের যে উদ্বেগ, যে এই কথাগুলো। এবং আরো একটা জিনিস, এইটা খুব মনে হয় গুরুত্বপূর্ণ শিক্ষা, যে আমরা শুধুই এদেরকে দমন করার জন্য আমরা খুব বেশি কিন্তু জোর দিয়েছি প্রশাসনিক দিকে। আমরা সোয়াত গঠন করেছি, আমরা নানা ধরনের তাদেরকে আমরা বাইরে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছি, তাদের সামর্থ্য বৃদ্ধি করেছি এবং সেটা যে প্রয়োজন ছিল, সেটা এই সব ঘটনা মোকাবেলা করার যে প্রয়োজনীয়তা সেটাকে এর যথার্থতা দিচ্ছে একদিকে। কিন্তু আরেকটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে আজকের যে তাদেরকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে যে আমাদের তারা বীরত্বের সঙ্গে লড়াই করছেন, তারা চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, মৃত্যুর ঝুঁকি নিচ্ছেন, একজন সিনিয়র অফিসিয়ালকে সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা হয়েছে, এই যে বেদনাদায়ক যে জায়গাগুলো, সেগুলো আমাদেরকে এটা স্মরণ করিয়ে দেয় যে এই বিষয়টা, এই সমস্যার মোকাবেলা করার জন্য আমরা যে অন্য আর যে জায়গাগুলো আপনার মানে অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ, আইনের শাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা আরো বেশি করে নিশ্চিত করা, ফৌজদারি বিচার ব্যবস্থাকে গতিশীল করা, আপনার শিক্ষা পাঠ্যক্রমে যথাযথ সংশোধনী এবং সেখানে ঠিকভাবে এই উদ্বেগগুলো আমাদের যেগুলো সবগুলো আমরা জানি, অনেকগুলোই আমাদের সামনে চিহ্নিত, সেগুলো অ্যাড্রেস করা, এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো আমি বলি এই ক্ষেত্রে যে এই ব্যাধি মোকাবেলার জন্য সবথেকে ভালো কার্যকর বিষয় হতে পারে, আমার কাছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়, যে সেটা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যদি তাদের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চাটা খুব বেশি তারা জোর দেয় এবং ওই জায়গাটায় যদি খুব বেশি ভঙ্গুর থাকে, অস্বচ্ছ থাকে এবং সেটা যদি জবাবদিহির বাইরে থাকে এবং সেখানে যদি আমরা দেখি যে পার্টি ডিসিপ্লিন রক্ষায় পার্টিগুলো জিরো টলারেন্সের নীতি অনুসরণ করছে না, তাহলে পরে কিন্তু সেই জায়গাটা আমাদেরকে কিন্তু একটা ভরসার জায়গা দেয় না। আমরা এটা দেখতে চাই যে আইন প্রয়োগকারী সংস্থা এবং পার্টি যারা রয়েছে তারা তাদের নেতাকর্মীদের যে ক্রিমিনাল অফেন্স গুলো রয়েছে সেই দিকের ক্ষেত্রে তারা খুবই সতর্ক। এই একটা অর্থাৎ এরকমের একটা পরিবেশ খুব বিপজ্জনক, যেটাকে আমি বলবো যে দায় মুক্তির পরিবেশ, সেটা আমাদের সমাজে আগে ছিল, কিন্তু এটা এখন এই জঙ্গিবাদ মোকাবেলা করার জন্য আমি মনে করি যে এই জায়গাটা খুবই সংবেদনশীল এবং খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে সাধারণ মানুষের পারসেপশনের মধ্যে এটা থাকাই, যে আপনি আর একটা হেডলাইন পড়ছিলেন যে
জাতিসংঘ যে সংস্থা থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের বিষয়ে যে সংখ্যা বেড়ে গিয়েছে, এই জায়গাগুলো আমাদের কিন্তু গভীর উদ্বেগের বিষয়। এই ধরনের একটা পরিবেশ যদি আমাদের এটা কিন্তু ইন্ডিকেট করে যে আমাদের প্রাতিষ্ঠানিক যে সামর্থ্য সেটা যে খুব শক্তিশালী এবং ধারাবাহিকভাবে সেটা সব সময় আইনের শাসন বা আইনের যে মানদণ্ড, আইনের যে প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলো রয়েছে সেইটা আলোকেই আমরা সমস্ত সহিংসতা, সেটা যে কোনো ধরনের সন্ত্রাসক আমরা সেটা মোকাবেলা করতে পারছি। যে কোনো ধরনের চরমপন্থা আমরা নিয়মতান্ত্রিকভাবে সংবিধানের মধ্যে সীমারেখার মধ্যে থেকে নির্মোহভাবে আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো দায়িত্ব পালন করছে, কোনো উল্লেখযোগ্যভাবে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে না, সেই বিষয়টা নিশ্চিত করাটা খুব জরুরি। সেই জায়গাটায় যদি বেশি ঘাটতি হয় তাহলে পরে আমি আবার বলবো যে এই যে আমরা যে এলিট ফোর্স এবং তারা যে এখন সাফল্যের সঙ্গে মোকাবেলা করছে, তাদের এই প্রক্রিয়া, তাদের এই সাফল্য অর্জন করা বা তাদের একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, সেই প্রক্রিয়াটা জটিলতর হবে। এরপরই বড় শিরোনাম এবং সবগুলো সংবাদপত্রে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, যেটি অনেক আলোচিত নির্বাচন হিসেবেই দাঁড়িয়েছে। সেখানে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে যিনি লড়াই করেছেন মনিরুল হক সাক্কু, তিনি বিজয়ী হয়েছেন। আঞ্জুম সুলতানা সীমা, যিনি আওয়ামী লীগ থেকে লড়াই করেছিলেন নৌকা প্রতীক নিয়ে, তিনি পরাজিত হয়েছেন এবং তাদের মধ্যে ভোটের ব্যবধান 11,085। আমি প্রথমেই বলবো যে আমাদের নির্বাচন ব্যবস্থায় কিছু সহিংসতা, কারচুপি এবং অভিযোগ, এটা তো একটা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারেই প্রায় দাঁড়িয়ে গিয়েছে। যদিও আমরা মনে রাখবো যে আমরা কিন্তু নারায়ণগঞ্জে একটা অত্যন্ত সফল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং একটা ভালো নির্বাচন আমরা করার পরে এই নির্বাচনকে যদি তুলনা করা হয় নারায়ণগঞ্জের, সেটাও লোকাল গভর্নমেন্টের নির্বাচন ছিল। দেখেন, এই জন্যই কোনো একটা নির্বাচন এখন আর এটা ইন্ডিকেট করে না যে পরের নির্বাচনটা আবার এই একই রকমের হবে কিনা। যেটা কুমিল্লা কিন্তু সেটা দেখালো যে নারায়ণগঞ্জের ঠিক মেজাজ বা ওই ধারাবাহিকতাটা কিন্তু বজায় থাকলো না, কারণ এখানে রুলিং পার্টির কর্মীদেরকে ছিল মারা, ব্যাপকভাবে জাল ভোট দেওয়ার অভিযোগ কিন্তু খুব বিশ্বাসযোগ্যতার সঙ্গে উঠে এসছে। তো এই যে জায়গাটা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এটা আমি বলবো যে এটা একটা খুব বড় ইতিবাচক ঘটনা যে এই নির্বাচন কমিশন যা আমরা নতুন ভাবে পেলাম এবং তারা এসে এমন একটা নির্বাচন দিল যেখানে বিরোধী দল এর একজন প্রার্থী তিনি জয়ী হয়েছেন। কিন্তু একই সঙ্গে আমি আবার বলবো যে এটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কোনো সূচক হতে পারে না যে বিরোধী দলের প্রার্থী যেহেতু জয়ী হয়েছে তাই এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য বা কিছুটা আমরা এটাকে গ্রহণযোগ্য মনে করব, ঠিক এরকমের ভাবেও আমরা দেখতে চাই না। কিন্তু এই নির্বাচনে কিন্তু সেটা ঘটেছে। আবার আপনি যদি দেখেন কাউন্সিলরদের যে ভোটগুলো হয়েছে, তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার 15টা আওয়ামী লীগ এবং ওখানে আবার দেখা যাচ্ছে যে একটা ব্যালেন্স কিন্তু হয়েছে, সেখানে আবার একটা মেজরিটি আওয়ামী লীগ পেয়েছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে চিফ ইলেকশন কমিশনারের আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরো একটু সতর্কতার সঙ্গে এই ব্যাপারে প্রতিক্রিয়া দেখাতে পারতেন। কারণ হচ্ছে যে আসলেই তো নির্বাচন কমিশন, আমরা এমন ব্যবস্থা করতে পেরেছি যেখানে নির্বাচন কমিশনকেই আমি কোনো কিছুর জন্য শতভাগ দায়ী অথবা সফল হওয়ার জন্য আমি তাকে শতভাগ কৃতিত্ব দিতে পারি, সেটা একটা প্রশ্ন। যদি সেটা না হয় তাহলে আজকের কিন্তু প্রধান নির্বাচন কমিশন বলেছেন যে তিনি এটা শতভাগ শব্দটা ব্যবহার করেছেন। আমার ধারণা যে এটা একটু অযথাযথ শব্দ চয়ন তার দিক থেকে। কারণ হচ্ছে যে এখানে তো একটা বিশেষ করে যেটা দেখা যাবে যে ওখানে কিন্তু একটা জঙ্গির ওই ঘটনাটা আছে, সেখানে মানুষ কিছুটা হয়তো ভীত হয়েছিলেন, কিন্তু তারপরেও উল্লেখযোগ্য উপস্থিতি কিন্তু ছিল না। এটা কিন্তু একটা ভোটারদের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে কম ছিল এবং ভোটের যে কারচুপির যে অভিযোগ সেটা কিন্তু সেটা দেখা গেছে। তারপরেও আমি বলবো যে সবকিছু সত্ত্বেও যে মেয়র নির্বাচিত হতে পেরেছেন বিএনপির মেয়র, যিনি, তাকে আমি অভিনন্দন জানাই।
সুনামগঞ্জ 2 আসনে নির্বাচন হয়েছে, উপনির্বাচন সংসদীয় আসনে। সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে যে আসনটি শূন্য হয়েছিল, তার স্ত্রী জয়া সেনগুপ্ত সেখানে বিজয়ী হয়েছেন। না, এটা আসলে খুবই, আমি ব্যক্তিগতভাবে কিছুটা স্মৃতিকাতর, কারণ শ্রদ্ধেয় সুরঞ্জিত সেনগুপ্তর সঙ্গে একটা দীর্ঘ ঘনিষ্ঠতার সম্পর্ক ছিল সেখানে। আজকে তার স্ত্রী যে জয়ী হয়েছেন, মানে আমি তাকে অভিনন্দন জানাই, এবং আমি মনে করি যে ওই আসনে এটি স্বাভাবিক। আমি মনে করি যে এই ফলাফল আমি এটাই স্বাভাবিক এবং প্রত্যাশিত ফলাফল ঘটেছে। এখন এইটা তার কাছ থেকে আমি আশা করব যে সুরঞ্জিত সেনগুপ্ত যে একটা মহিরুহ ছিলেন, একটা আমাদের অসাধারণ পার্লামেন্টেরিয়ানদের অন্যতম ছিলেন, তিনি তার পদাঙ্ক অনুসরণ করে তার যে প্রজ্ঞা, এখন আমি বলবো না এটা তো একটার সঙ্গে একটা ওইভাবে যায় না, তারপরেও আমি আশা করব যে সুরঞ্জিত সেনগুপ্ত যে এটা অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে, কিন্তু তারপরেও আমাদের রাজনৈতিক শিক্ষিত ব্যক্তি আমরা এটা আমরা আশা করব যে মানে আমরা একজন ভালো পার্লামেন্টেরিয়ান আমরা পাবো, এই আশাবাদ ব্যক্ত করি। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের নিয়মিত আয়োজনের সঙ্গেও থাকবেন আশা করি। আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।